শ্রদ্ধেয় চঞ্চল বাবু, আপনাকে আমার আন্তরিক অভিবাদন। আবার আপনি এসছেন আজকে, এবং গতদিন আপনি এত সুন্দর একটা আমাদের ডক্টর সিনেমা দেখিয়ে গেছেন, আমরা সবাই মুগ্ধ, এবং ওটা নিয়ে অনেক ভাবনার খোরাক দিয়েছেন বাড়ি ফেরার পথে। এটা এত ভালো একটা জিনিস, এবং আজকেও আপনি এরকমভাবেই আমাদের সবাইকে মুগ্ধ করবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আজকে এত কম অ্যাটেন্ডেন্স কেন? সবাইকে করেছো, ফোন টোন করছো? আসছে সবাই? একটু বলো তাড়াতাড়ি আসতে। কালকে তো এত সবাই ছিলে, আজকে এত কম কেন বলো? সবাইকে ম্যাম ডাকছেন তাড়াতাড়ি আসার জন্য। তোমরা আজকে মন দিয়ে শেখো গান। উনি যা শেখাবেন সেটা ভালো করে নোট করো, রেকর্ডিং করো, আর গানটা ভালো করে লেখো, মানে যেরকম একটা ক্লাস হয় সেভাবে শিখে নাও গানগুলো। হ্যাঁ, চলো এনজয় করো। সুপ্রভাত, সবাই ভালো আছো তোমরা? কালকে ছিলে না কারা কারা তার হাত তোলো। ও ছিলে না দলই তো অনেক বেশি দেখছি। আচ্ছা, আর বাকিরা ছিলে সবাই। সবাই কি এই রবীন্দ্রসঙ্গীত বিভাগেরই? আচ্ছা, কালকে যেটা হয়েছে, কালকে তো একদম গান হয়নি। কালকে কি হলো? কালকে আমরা একটু আলোচনা করলাম ছিন্নপত্র নিয়ে, এবং ছিন্নপত্রের ব্যবহার, ছিন্নপত্রের যে দর্শন, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। এবং আমরা পরে তোমাদের কাছ থেকে জানলাম তোমাদের নিজেদের অভিব্যক্তি কি ওইটা দেখার ব্যাপারে না, শুধু যেটা ছিল সেটা হচ্ছে যে ছিন্নপত্র আমাদের কি বলে, ছিন্নপত্র আমাদের সাথে কি কথা বলে, সেটাই আমরা কালকে জেনেছি। আজকে ব্যাপারটা একেবারে অন্যরকম। এটা তোমরা অনেক ভালো গাও, ভালো স্টুডেন্ট, আমি সবই জানি। এবং আসলে আমি তো কখনোই ফর্মাল যে তোমাদের মতো এই ধরনের ক্লাসে বসে আমি শিখিনি। আমার ট্রেনিংটা ডিফারেন্ট আর কি। তো আমি আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথের হাস্যরস এবং ব্যঙ্গাত্মক গানের একটু বিষয়। আমাকে তোমাদের ম্যাম বলছিলেন যে এটা হয়তো সিলেবাসে নেই, তোমাদের সরাসরি সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু এটা তো রবীন্দ্রনাথের একটি তার মনোজগতের বলি আর তার সৃষ্টির বলি একটা দ্বার, ওটা নতুন একটি সংযোজন অনেকের জন্যই। এবং এইটা রবীন্দ্রনাথের অনেক সৃষ্টির মধ্যে একটি। তার তো আমরা জানি প্রেমের গান, প্রকৃতির গান, আধ্যাত্মিকতা আছে যেমন তেমন ব্যঙ্গর রসিকতা এবং সূক্ষ্ম কৌতুকও আছে তার বিভিন্ন গানের মধ্যে এবং নাটকে। বাল্মীকি প্রতিভার কথা যদি বলি, এটা তোমরা এটার সাথে তো পরিচিত, তাসের দেশের সাথে পরিচিত। আচ্ছা, ছোট ছোট নাটিকা যেমন বিবাহ উৎসব, এটা সম্পর্কে তোমরা জানো। এটা হচ্ছে ঠাকুরবাড়ির বিষয় আর কি, বিয়ে হচ্ছে, সেই উৎসবে কিছু গান তৈরি। তারপরে ধরো হই হই সংঘ, এটা জানো তোমরা? এটা সম্পর্কে শুনেছো কখনো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এগুলো আসলে কি ওই ক্ষণিকের জন্য উনি করেছেন কোন একটা বিষয়। হ্যাঁ, এবং আমি বলবো যে একটা গান নিয়েই বলবো যে গানটা কি করে এলো, মানে কেন গানটা করা হলো, উপলক্ষটা কি ছিল। এবং তারপরে দ্বিতীয়বার এটা হয়নি, এটা কোনো নাটকে ঢুকেও নেই, আমরা ওরকম একটা গান হয়তো শিখতেও পারি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে তিনি কেবল এই মানব জাতির যে গম্ভীর একটা যে ব্যাপার আছে, আমাদের যে গভীর এবং গম্ভীর দর্শনের দিকটা শুধু ভাবেননি, তিনি নিখুঁতভাবে অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের সমাজ ও সংস্কৃতির হাস্যকর দিকগুলো যেমন করেছেন, তেমনি সমাজের যে বিভিন্ন রকম অসঙ্গতি আছে, সমাজ বদলানোর কথা উনি বলেছেন এই গানের মাধ্যমেই, গানের ভেতর দিয়েই। সো এটা একটা বিশাল একটা, কি বলবো আমি, বিশাল একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। যে আমি কথাগুলো বলবো, সরাসরি বলবো না, আমি বলবো হাস্যরস দিয়ে,
ব্যঙ্গাত্মক ভঙ্গি দিয়ে বলে সমাজের যেই অসঙ্গতি আছে, যে সমাজ বদলানোর যে ভাবনাটা আছে, সেটাকে আমরা প্রকাশ করব। তাসের দেশের কথা যদি বলি আমি, বা বাল্মীকি প্রতিভার কথাই তুমি বলি, ওখানে দেখবে দস্যুদের যে লম্ফ ঝম্প, এগুলোতে কিন্তু শুধুমাত্র তাদের লম্ফঝম্প করে হা হা করে হাসছে, আমার কিন্তু হাসি আসে না। অনেক কিছু এগুলো, এইসব গানগুলো শুনে আমি যখন শুনি, আমার কিন্তু অট্ট হাসি আসে না। আমার কাছে মনে হয় যে এটার ভেতরে কি প্রকাশ করতে উনি চাইছেন, সেটাই বরঞ্চ আমি মন দিয়ে শুনবার চেষ্টা করি আর কি। তো এবং আর অনেকেই বলবে যে কই এই যে গানগুলো যে হচ্ছে, এটার মধ্যে আপনি হাসির কি পেলেন? তা হাসির কি পেলেন, হাস্যরসের কি পেলেন, এটা আসলে তোমার অন্তর্দৃষ্টিটাই বা কিরকম, সেটার উপর নির্ভর করে যে তুমি কি পেলে বা পেলে না, তুমি কি চোখে দেখছো। তুমি একটা ব্লাইন্ডলি দেখছো, একটা পড়ে যাচ্ছ, যে কপাল কুঁচকে পড়ে যাচ্ছ, ওটার মধ্যে যে কিছুটা বাণী আছে, সে বাণীগুলোকে তুমি অনুধাবন করতে পারছো না, যেখানে একটা হাস্যরস দিয়ে উনি কি বোঝাতে চাইছেন। যেমন একটা গানের কথা বলি তোমাদেরকে, ওই যে চিরকুমার সভার কত কালো রবে, এটা কি জানো তোমরা? কয়জন জানো, কয়জন জানো না? তুমি জানো, শুনেছো, শিখেছো? অনেকেই জানো না। এই গানটা ছোট্ট একটা গান, ভেরি স্মল, আজকে না হয় এটা শেখাই যাবে। ওই গানটি ওই সময়ের, একদিকে ভারতে তখন চলছে দুর্ভিক্ষর মতো, ব্রিটিশ আমলের কথা বলছি, অন্নের অভাব, জলের অভাব, আরেকদিকে দেখা যাচ্ছে একটা এলিট শ্রেণী গড়ে উঠেছিল ব্রিটিশদের সাথে মাখামাখি করে। নাথিং রং ইন ইট, বাট ওই এলিট শ্রেণীটা কি করছে, তারা ওই সমাজে যেই তখন কঠিন একটা অবস্থার মধ্যে ভারত পার করছে, এটার ব্যাপারে তাদের ভ্রুক্ষেপই নাই। তারা আছে তাদের মতো করে, তারা পার্টিতে আছে, তারা উইস্কি খাচ্ছে, তারা সোডা খাচ্ছে, তারা মাটন খাচ্ছে, তারা চিকেন খাচ্ছে, তারা বিভিন্ন রকম কাপড় পরছে, তারা ইংরেজিতে কথা বলছে, ভুল ভাল ইংরেজি হোক শুদ্ধ ইংরেজি হোক বলে যাচ্ছে। ওইটা তাদের একটা এলিটিজম একটা তাদের মধ্যে গ্রো করছে। কিন্তু পাশাপাশি তাদের যে সমাজের সাথে যে তাদের একটা সম্পর্ক হবার কথা, সমাজের সাথে যে তাদের সমাজকে যে কন্ট্রিবিউট করার কথা ওই মুহূর্তে, সেটা নিয়ে তাদের ভাবনার একেবারেই কোনো ভ্রুক্ষেপই নেই। তো তাসের দেশের কথা যদি বলি, তাসের দেশটা তো ধরো একটা পুরোটাই একটা ব্যঙ্গাত্মক গীতিনাট্য। এখানে একটা কল্প রাজ্যের অধিবাসীরা তাসের মতো নির্দিষ্ট নিয়মে বাঁধা, রাজা রানী সিপাহী সবাই নিয়মের দাস। হঠাৎ এক বাইরের যুবরাজ এসে এই নিয়মকে, আবদ্ধতাকে ধাক্কা দেয়। হঠাৎ করে চোখ খুলে যায় আমাদের যে নিয়ম, এই নিয়ম ভাঙার প্রয়োজন আছে কি না, সেখানেই আমাদের একটা প্রশ্ন এসে যায়। মহিলাদের প্রতি যে কুসংস্কার যে ছিল, এটা চিরকুমার সভাতেই আছে। যেমন ধরো একটা মানে ব্যাচেলার অবিবাহিত পুরুষদের নিয়ে একটা সংঘ গঠন করেন উনি, যারা বিয়েকে বা বিবাহকে তারা অপ্রয়োজনীয় মনে করতেন, এটা কোনো প্রয়োজন নাই। এই নাটকের সদস্যদের একটি হাস্যরসাত্মক গান আছে, সেটা কিন্তু আবার স্ত্রী জাতিকে কটাক্ষ করে বলে। যেমন এটা কথাটা হচ্ছে, স্ত্রী জাতি এলে প্রাণে ঘোর বিপদ বাজে, চোখে ভরা তারা চোখে তার জল ভরা, মুখে সদা সাজে। এই গানগুলোকে একদিকে যেমন হাসির খোরাক, তেমনি অন্যদিকে সমাজে প্রতিষ্ঠিত কিছু কুসংস্কার ও লিঙ্গগত পক্ষপাতের দিকটাও তুলে ধরে। বিনে পয়সার ভোজ, যদি জোটে রোজ বিনে পয়সার ভোজ, তোমরা শুনেছ গানটি? আচ্ছা, এটাও কিন্তু এরকম একটা মজার ব্যাপার। একটা ওখানে দেখা যাচ্ছে যে আমরা সমাজে বিভিন্ন সমাজের শ্রেণী আছে, সেখানে বিনে পয়সায়
তাদেরকে ভোজের ব্যবস্থা করা হচ্ছে ঠিকই, এদিকে কিছু এলিটরাও আসলো এখানে খেতে। তো ওরা যখন জানলো যে এটা পয়সা দিয়ে খাবো না, কিন্তু আমার সাথে খাচ্ছে যারা, তারা আমার শ্রেণী অন্তর্গত নয়, দে আর নট পেইং ফর দ্য ফুড। তারা বললো যে আমার তো টাকা আছে, আমার তো পকেট ভর্তি টাকা আছে, আমি কেন এদের সাথে একসাথে বসবো, একসাথে খাবো। একটা শ্রেণী, একটা বিভেদ সৃষ্টি করে যে এখানে এই সমাজে এমনই তখন শ্রেণীটা তৈরি হচ্ছে যে এই শ্রেণীর মাধ্যমে, শ্রেণীর এই যে বিভাজনে কারণে তখন মানে বোঝাই যাচ্ছে না বা আমরা উপলব্ধি করতে পারছি না যে সমাজ বদলানোর জন্য যে প্রত্যেকটি মানুষের এবং এই এলিট শ্রেণীদেরও একটা বিশাল ভূমিকা আছে, সেটা অনুধাবন করার ক্ষমতাটা কার নাই। তো রবীন্দ্রনাথ সেখানেও কিছু গোড়ায় গলদ নামে একটি আছে, যেখানে রবীন্দ্রনাথ শিক্ষিত সমাজের ভণ্ডামিকে চমৎকারভাবে ব্যঙ্গ করেছেন। নাটকের চরিত্ররা ইংরেজি শিখে নিজেদের জাহির করতে চায়, কিন্তু প্রকৃত জ্ঞানহীনতা তাদের হাস্যকর করে তোলে। হ্যাঁ, গানে বলা আছে, ইংরেজি বলি ভাবি তাই জ্ঞানী, ভুল বলি যত তাতে কি ক্ষতি। এই গান আধুনিক শিক্ষিত সমাজের এক অন্ধ অনুকরণের প্রতি ব্যঙ্গচিত্র হয়ে উঠেছে। তো কথা হচ্ছে যে এই যে গানগুলো, এর বাইরেও তোমরা, আমি যে কয়েকটা গানের কথা বললাম, যদি গীতবিতানটা ঘাঁটো শেষের দিকে এই নাট্যগীতিতে ওই অংশে তোমরা অনেক পাবে এই 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 ধরনের গান। হ্যাঁ, অনেক গান পাবে, যে গানগুলো ওই মানে ব্যঙ্গাত্মক গান। এবং ইয়েতে তো আছেই, এই বাল্মীকির প্রতিভা আছে, সেখানে তো আছেই। তারপরে যেগুলো কমন সেগুলোর মধ্যে তো পাচ্ছই, কিন্তু খুঁজে খুঁজে আমার মনে হয় যদি খুঁজতে থাকো, এটা তুমি তোমাদের সিনিয়র যারা আছে বা যারা একটু গবেষণা নিয়ে কাজ করে, গবেষণা করে দেখবে, আমার কেন জানি মনে হয় প্রায় 70-80টা গানের মতো পাবে, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যঙ্গাত্মক গান। তা এখন ওই কালকে আমি বলেছিলাম যে ইউটিউবে সার্চ করে কি পেয়েছিলে, কেউ কি শোনার সুযোগ হয়েছিল? 2-4 জনের হয়েছিল। আচ্ছা, যারা শুনেছো একটু একটু গ্লিমস পেয়েছো যে এই জিনিসগুলো কি ধরনের বিষয়। এখন একটা কথা বলি, আমি এই গানের গায়ক নিয়ে আমার ব্যক্তিগত মতামতটা বলি। এই যে এখানে বসে তোমরা ক্লাস করো, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স হোয়াটএভার, স্বরলিপির প্রতি তো এক ধরনের আস্থা, শুধু আস্থা না, এক ধরনের তোমার কি বলে এটাকে, আনুগত্য তো থাকতেই হয়, এটা ছাড়া উপায় নেই। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, আমার ধারণার সাথে সবাই একমত নাও হতে পারে, এই ব্যঙ্গ গান, ব্যঙ্গ রসাত্মক গানগুলো গাইতে গেলে এক ধরনের দুটো জিনিস, একটা হচ্ছে পার্সোনালিটি। হ্যাঁ, আমার কেন জানি মনে হয় যে একজনের যদি যে উইট, হিউমার আছে না, ওই ভদ্রলোক বা ওই ভদ্রমহিলা দারুণ উইটি মানুষ, আমরা বলি না দারুণ উইটি, আরে বলা যায় না, কথা বলেন, এত উইট ওনার মধ্যে। উনি যদি গান করেন, ওনার এই গানগুলো কিন্তু অন্য মাত্রায় যাবে। আবার একজন যদি এরকম থাকে যিনি কথাই বলেন না, সিরিয়াস চেহারা করে থাকেন, তুমি একটা উইট করছো, হাসছো, উনি ওটার জবাবও দিচ্ছে না, তুমি ভাবছো বাবারে বাবা কেমন একটা লোকের সাথে কি কথা বলছি আমি, এ তো হাসিও না, হাসি বোঝে না। ওনাকে দিয়ে উনি যত বড় গায়কই হোক না কেন, এই গানগুলো চলবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। পার্সোনালিটি ফ্যাক্টর ইন এ সং, শুধু এটাতে না, যে কোনো গানে, বাউল গানের কথা যদি ধরো, রবীন্দ্রনাথের বাউল গান না, এমনি বাউল গানের কথা যদি ধরো, বাউল গান কিন্তু গাইতে গেলে কিন্তু তোমার ওই ওই নাচনটা থাকতে হবে, ওই মজাটা থাকতে হবে, প্রকৃতির সাথে সম্পর্কটা থাকতে হবে, তুমি গাইতে পারবে না, ওই মজাটা না থাকলে হয় না। তো এই আমি কেন জানি মনে হয় যে এটা করতে গেলে এক ধরনের পার্সোনালিটি লাগবে। আর যেটা যদি তুমি এখন স্বরলিপির পারফেকশন খুঁজতে যাও, তো বিপদ আছে। অনেকগুলো গানে কিন্তু স্বরলিপি নাই, একেবারেই নেই। তো যখন নেই,
তখন আমরা এটা আদিকাল থেকে হয়ে আসছে, শুনে শিখেছি। কিন্তু এটার মধ্যে আমরা আবার কিছু টুইস্ট অ্যান্ড টার্ন করতেই পারি, কিছু কিছু জায়গায় তোমার নিজের মতো করে গাইতে পারো। তাতে করে আমার মনে হয় না এখানে তোমাদের যারা গুরুরা আছেন, যারা যারা তোমাদের শিক্ষক আছেন, তারা তোমাদেরকে এই ব্যাপারে কোনো পানিশমেন্ট দেবে মনে হয় না। এক ধরনের ব্যালেন্সড ওয়েতে, আমি আবার শব্দটা বলছি, এক ধরনের কি বলে এটাকে, তোমার রবীন্দ্রনাথের গানের এক ধরনের স্থির একটা বিষয় থাকবেই, সেটা যেন থাকে, কিন্তু পার্সোনালিটি ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে তোমরা এই গানগুলিকে ডেলিভার করতে পারো। যেমন একটা গানের কথা আমি একটু বলবো, আমি নিজে গাইবো, হয়তো চেষ্টা করবো গাইতে। আমি তো তোমাদের মতো ভালো গাইতে পারি না, আমি গাইবার চেষ্টা করব। এখানে যারা আছে তাদের সামনে গান গাইতেই ভয় পাচ্ছি। তো ওই গানটাতে যেমন আমি নিজে অনেক মজা করি, হ্যাঁ আমি মজা করি, আমি আবার ছেড়ে ছেড়ে দেই, আবার ওটাতে আবার টানি কখনো, আবার টানি না কখনো, স্বরলিপিতে কোথাও বলা নাই, কিন্তু ওইটা আমাকে ডেলিভার করতে হবে। সিরিয়াসলি যদি আমি এই গানটা গাই, একটা ধ্রুপদাঙ্গের গানের মতো করে গাই, এই গানটা গানই হবে না। This is not going to be a song that I want to deliver because এটা ব্যঙ্গ রসাত্মক গান। এখন আমরা কি করতে পারি আজকে সেটা একটু ভাবি। ঠিক আছে, আমরা ইয়েতে যাই। প্রথমে বলছিলাম যেটা চিরকুমার সভাতে যাই, ছোট একটা গান। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডালো ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডালো ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারতরে। এই যে আমি এখানে একটু অফ করলাম, একটু অফে গাইলাম। কত কালো রবে বলো ভারতরে। এটা কেন করলাম এই জায়গাটা, যে এই একটু ছেড়ে দিয়ে করলাম, ধরলাম? এই কারণটা হচ্ছে যে আমার কাছে ওই মুহূর্তে এটা আমি কিন্তু ইচ্ছা করেও করিনি। আবার আরেক জায়গায় গাইলে কিন্তু এরকম হয়তো নাও করতে পারি, তাই না? আমি কেন করলাম এভাবে করলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল ওই জায়গাটা আমি ডেলিভার করতে পারছি এরকম ভাবে। হ্যাঁ, দেশে অন্ন জলে হলো ঘোর লোটন, ধরো হুইস্কি সোডা মুরগি মাটন। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডালো ভাত জল পথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, দেশে অন্ন জলের হলো ঘোর লোটন, ধরো হুইস্কি সোডা মুরগি মাটন। কত কালো রবে বলো ভারতরে, যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া, এসো তারি নারী কলি মদ্দি মিয়া। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডালো ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারতরে। এই মানে আমি হলে এইভাবে হয়তো আজকে গাইলাম, কালকে যদি আরেক জায়গায় গাই আমি হয়তো একটু অন্যরকম কিছু করতেও পারি তখন। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এই গানটা আমরা শিখবো, আমরা প্লেন করে শিখি, নর্মালটা শিখি, তারপরে আমি কেন গাইলাম এইভাবে, এটা ছেড়ে দিলাম, একটু দুলালাম, একটু নাচলাম, একটু ছাড়লাম, একটু অফে গাইলাম। অফবিটে গান, আড়িতে গান আমাদের জন্য নিষেধ, রাইট? রবীন্দ্রনাথের শুদ্ধ রবীন্দ্র চর্চায় এটা নিষেধ। করো না, করো তো না জানি, কিন্তু এইগুলোতে একটু দুলছি, একটু নাচছি, নাহলে তো হাস্যরসের যে প্রকাশটা। আচ্ছা, তোমরা না সবাই সিরিয়াস হয়ে আছো কেন? সবাই এত মানে সিরিয়াস চেহারা না, আমার না ভয় লাগছে যে ওরা আমাকে পছন্দ করছে না মনে হয়। দিদি, ওরা এত সিরিয়াস কেন আপনার ছাত্রছাত্রীরা? না, ওরা এমন সিরিয়াস চেহারা ওদের, আমার না ভীষণ ভয় লাগছে। মনে হচ্ছে কি আইদার আমাকে পছন্দ করছে না, ভাবছে লোকটা করছে কি, অথবা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। তা আমরা গানটা আমরা কি গাইবো, শিখবো? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা বুঝাতে পেরেছি কিনা আগে সেটা বলো। আমার পার্সোনালিটিটা কিন্তু আবার ওরকম, আমি কিন্তু হাসি ঠাসি সবসময় ওগুলি করতে থাকি আমি, আমার ইয়ে। আচ্ছা, গানটা কে কে জানতে, কে কে শুনেছো হাত তোলো। 1 2 3 4 5 6 6জন। আচ্ছা, পুরো জানতে গানটা, মানে জানো গানটা পুরোটাই জানো, এরকম কজন? 6জনের মধ্যে। আচ্ছা, আর শুনেছো বাকিরা, তাই তো? তাহলে আমরা কি এটা গাইবো? আছে সামনে লেখা আছে? ধরি। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জল পথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জল পথ্য করে। কত গাও বলো ভারতরে, শুধু ডাল ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, শুধু কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জলপথ্য করে। কত কালো রবে বলো ভারতরে। দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, শুধু হুইস্কি সোডা আর মুরগি মাটন। দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন। কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জল পথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা মুরগি। এই দেখো, এই দেখো, দেখো আমি বলি হুইস্কিটা একটু স্লাইট কাজ আছে একটু। দেশে অন্ন জলে হলো ঘোর অনটন। এটা তুমি বলছো কি করে ঘোর অনটন? হ্যাঁ, মানে একটা করুণাও আছে এখানে, এখানে এক ধরনের ডেসক্রিপশন আছে যে আমার দেশে এরকম একটা কঠিন একটা অবস্থার সামনে দিয়ে যাচ্ছে, একটা ডেসক্রিপশন আছে। তো আমার বলাটার মধ্যে দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা মুরগি মাটন। ধরো হুইস্কি সোডা মুরগি মাটন। কত কালো রবে বলো ভারতরে, কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জল পথ্য করে। কত কালো রবে বলো ভারতরে। দেশে দেশে কত কালো রবে বলো ভারতরে, শুধু ডাল ভাত জল পথ্য করে। কত কালো রবে বলো ভারতরে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি
হুইস্কি সোডা মুরগি মাটন কত কালো রবে। যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া দোষদারি নারী কলি মতি মিয়া। এখানে কি হচ্ছে ব্যাপারটা? এখানে বলছে এই যে একটা দল আছে, দুটো দল হলো। একটা দল কি করছে? গোল্লায় যাক দেশ, জল নাই ভাত নাই, গোল্লায় যাক, আই ডোন্ট কেয়ার। আমি আমাদের হুইস্কি সোডা মুরগি মাটন আমরা পার্টি আমরা করে বেড়াবো, উইল হ্যাভ অল ইন আওয়ার লাইফ দ্য গুড থিংস অফ লাইফ, নো প্রবলেম। আর ওইদিকে হচ্ছে কি, আমাদের যারা ওই যে ঠাকুর মশাই, তারপরে পুরোহিত, তারপরে মুসলিম কি বলে এটাকে, মৌলবী, ওরা আছে ওদের মতো করে, দে আর বিজি উইথ দেয়ার রিলিজিয়াস রিচুয়ালস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, তো এখানে বলছে যেটা মানে দুটো দল ভাগ হলো কি, একটা দল হলো আমার এলিট শ্রেণী, আই ডোন্ট কেয়ার তোমার কি হচ্ছে দেশের। আরেকটা হচ্ছে এই আমাদের পুরোহিত মৌলবী শ্রেণী, আই ডোন্ট কেয়ার তোমাদের কি হলো, আমাদের কাজ আমরা করে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। পুরোহিতের খাওয়ার অভাব হয় না, মৌলবীর খাওয়ার অভাব হয় না, এলিটের খাবার অভাব হয় না। অভাব হয় কার? অভাব হয় সাধারণ মানুষের, সাধারণ ভারতবাসীর। তখন ব্রিটিশ আমলের কথা বলছি, এটা আমি ব্রিটিশ আন্দোলনের সময়কার কথা। যাও ঠাকুর চৈতন্য চুটকি নিয়া এসো দাড়ি নারী কলি মদি মিয়া কত কালো রবে বলো ভারতরে। যাও ঠাকুর যাও ঠাকুর ভারতরে শুধু ডাল ভাত করে কত কালো রবে বলো ভারতরে। এখানে বলি আরেকটা জিনিস, এই যে ভদ্রলোক বাজাচ্ছেন এখানে, এই গানগুলোতে যখন স্টেজ পারফরমেন্সে এদের ভূমিকা মারাত্মক, বিকজ ইউ আর ডেলিভারিং দিস ফর এ ওয়াইডার অডিয়েন্স, বিশাল একটা অডিয়েন্সের জন্য ডেলিভার করছো তুমি, এবং সেই ডেলিভারটা তুমি এই গানগুলো ওই তানপুরা দিয়ে যদি শুধু গাও, আমি সরি টু সে, আমি নিজে তানপুরার ভক্ত এবং তানপুরাদের গান তো তোমরা শিখোই, সেটা নিয়ে কোনো আমার দ্বিমত নেই। এই গানটা শুধু তানপুরা দিয়ে বা একটা শুধু এসরাজ দিয়ে যদি গাওয়া হয় উইদাউট এনি আদার সাপোর্ট, আমি বলছি না এখানে কিবোর্ড টিবোর্ড সব কিছু, হ্যাঁ, এগুলো থাকতেই পারে, আমি স্টেজ পারফরমেন্সের কথা বলছি, কিন্তু এদের ভূমিকাটা এখানে অত্যন্ত জরুরি। আচ্ছা, এখন আমরা এই যে গানটা করলাম, গানটা মোটামুটি স্মল সং, দুটো অন্তর আছে, এক বলুন তো কোনটা? এই যে এখানে মজাটা হচ্ছে, এই যে তোমাদের ম্যাম আছেন, উনি তো ক্লাসিক্যালের মানুষ, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড একটু বললেন একটু মিউজিক নিয়েছেন, সেটা আমার কাছে হয়তো লেখা থাকলে আমি তো খেয়াল নাই, বাজাও দেখি, বাজাও। কি দেব? হ্যালো হ্যালো।
এই গানটা ওয়াজেদ আলী শাহর বিখ্যাত গান। যখন লখনৌ থেকে উনি চলে এলেন তখন ওনার মনের দুঃখে গানটা উনি রচনা করেছিলেন। ওয়াজেদ আলী শাহের ঠুমরি, এটা খামাজ ঠুমরি বলে গাওয়া হয়। কিন্তু ঠুমরি বলে যে গাওয়া হয়, ঠুমরি তথাকথিত যারা গান তারা কিন্তু এই গানটা করেন না। গানটা হচ্ছে জব ছোড় চলে লখনৌ নগরী কহো হাল আদম পর ক্যা গুজরি। মানে যখন লখনৌ থেকে আমি ছেড়ে এসেছিলাম তখন মানুষের কি হয়েছিল, আদমা গুজরি সদমা গুজরি জব হাম গুজরি দুনিয়া গুজরি, এইটা এই 4টে লাইন। কিন্তু গানটা মানে সুরটা খুব সুন্দর। जब छोड़ चले लखनऊ नगरी, जब छोड़ चले लखनऊ नगरी कहो हाल अदम पर क्या गुजरी, जब छोड़ चले लखनऊ नगरी कहो हाल अदम पर क्या गुजरी, जब छोड़ चले लखनऊ नगरी अदमा गुजरी सदमा गुजरी, अदमा गुजरी सदमा गुजरी, अदमा गुजरी सदमा गुजरी, जब हम गुजरे दुनिया गुजरी, जब छोड़ चले लखनऊ नगरी कहो हाल अदम पर क्या गुजरी, जब छोड़ चले। তো এই গানটা থেকে উনি করেছিলেন। দুর্দান্ত, থ্যাংক ইউ, কি সুন্দর, কি সুন্দর। আহা, থ্যাংক ইউ। আমিও শিখলাম ব্যাপারটা, আপনার সাথে এটা নিয়ে কথাও বলবো পরে আরো। চিন্তা করুন, ভাবা যায়? ভাবা যায় না। এনিওয়ে, আমি সমৃদ্ধ হলাম। আচ্ছা, এই গানটা আর দরকার নেই না, মোটামুটি ইউ নো ইট, রাইট? এটাতে যেটা বললাম, একটু মজা করার ব্যাপারটা, কোথায় আড়িতে গিয়েও যখন যেটা ভালো লাগবে ওই জায়গায় আমাকে আড়ি দিতে হবে এমন কোনো কথা নেই। ওই মুহূর্তে তোমার মুড কি বলে, তুমি সামনে কে আছে বসে, সব কি তোমাদের মতো সিরিয়াস চেহারা করে বসে আছে কিনা, তো ওটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি যে গাইবো ওই গানটা, যদি সবাই সিরিয়াস চেহারা মানুষ থাকে তা আমি তো ওইভাবে গাইতে পারবো না। এটা তো একটা কমিউনিকেশন উইথ ইউ, উইথ মি অ্যান্ড উইথ পার্সন লাইক হিম অর উইথ আদার পিপল যারা আমার সাথে সাথে থাকবে। তো আমাকে যদি সেই সুযোগটা না দাও, আমাকে যদি সেই পার্সোনালিটিটা আমার প্রকাশ করার সুযোগটা তোমরা না দাও, আমি তো ব্যর্থ হব। সো প্রত্যেকটা গানেরই যেমন একটা গায়কী ব্যাপারটা ইম্পর্টেন্ট, সেটা ধ্রুপদাঙ্গের গান গাও, খেয়াল অঙ্গের গান গাও, বাউল অঙ্গের গান গাও, প্রেমের গান গাও, বিচিত্র পর্যায়ে যে গানগুলো আছে সেগুলো গাও, প্রকৃতির গান গাও, কমন গানগুলো আছে অনেকগুলো খুব যেটা বহুল প্রচলিত গান। প্রত্যেকটা তো একটা গায়কী থাকে এবং এটা পার্সোনালিটির সাথে গায়কীটা যখন মেশে তখন গান হয়ে ওঠে। তখন গানটা মনে হয় যে গানটা আমি সবার জন্য ডেলিভার করছি, রাইট? আচ্ছা, বিবাহ উৎসব, এটা হচ্ছে একটি নাটিকা। বিষয়গুলি কি হয়, এগুলো হচ্ছে 1915 সালে ঠাকুরবাড়িতে অনেক বিয়ে হতো, ওখানে স্বর্ণকুমারী দেবীর বড় মেয়ে হিরণময়ী দেবীর বিয়ে হয়।
তো যা হয় বিয়ের সময় আনন্দ আয়োজন তো হয়, তখন সেটা হচ্ছে। তো ওখানে ওই গান লেখা হচ্ছে, ইনস্ট্যান্ট সুর দেয়া হচ্ছে, গাওয়া হচ্ছে। কিন্তু সব গানগুলো যে রবীন্দ্রনাথের নিজের লেখা এমন কিন্তু নয়। ঠাকুরবাড়ি গান এগুলো তো, এখানে ঠাকুরবাড়ি গান নিয়ে রিসার্চের লোকজন ভরা আছে, আমার ভয়ও লাগে বলতে। তো কত হচ্ছে, ওখানে রবীন্দ্রনাথ নিজে লিখছেন, সুর করছেন, জ্যোতিরিন্দ্রনাথ গান করছেন, লিখছেন, স্বর্ণকুমারী দেবী যার মেয়ের বিয়ে উনিও লিখছেন, ইন্দিরা দেবী চৌধুরানী যার কথা কালকে আমরা বিশদভাবে বললাম, গান করছেন, গান লিখছেন, প্রকাশ হচ্ছে। সেরকম ওই বিবাহ উৎসবে অনেকগুলো গান ছিল, অনেক গান আছে। যেমন তার মধ্যে আমি দুটো গান মোটামুটি দিতে পারি। যেমন একটা গান আছে, এই গানটা আমি বিশেষ করে বেছেছি। কেন বেছেছি আমি বলি, এই গানটা না স্বরলিপি আছে, কিন্তু স্বরলিপির মতো করে পুরোপুরি আমি একটু বাইরে গাই। আমি কেন বলি, এই গানটা না রামপ্রসাদের সুরে বাঁধা, কিন্তু যখন স্বরলিপিটা আমি দেখি যে রামপ্রসাদের যে একটা মজা আছে, যেটা আমি বলবো একটু পরে, ওইটা অ্যাবসেন্ট, ইট ইজ নট দেয়ার, ওটা নাই। তো আমি যখন গাই, আমি না অটোমেটিক্যালি, এটা আমি ইচ্ছা করে বসে অঙ্ক করে আমি করিনি যে আমি এই জায়গাটা এরকম করব। কোনো একটা জায়গায় গাইতে গিয়ে মনে হয় আমি ওইটা করে ফেলেছিলাম, অটোমেটিক্যালি আমার ভিতর দিকে ওই রামপ্রসাদের বিষয়টা চলে এসেছিল। তাতে করে কি হলো, গানটাকে আমার মনে হয়েছিল যে ফুটেছে, অনেকে বলেছে ফুটেছে। আমি বলি গানটা, প্রিয়তমার ঢেকি হলে যেতেম বেছে, ঢেকি হলে যেতেম বেছে, এটা স্বরলিপিতে নাই। প্রিয়তমার ঢেকি হলে যেতেম বেছে, এরকম আছে। আমি শেষ করার সময় করি, যেতেম বেছে রাঙা চরণ তলে নেচে নেচে ঢেকি হলে যেতেম বেছে, ঢেকি হলে যেতেম বেছে, ঢিপ ঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা, ঢিপ ঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা, কানের কাছে কচকচিয়ে মানটি তোমার নিতেম যেচে, ঢেকি হলে যেতেম বেছে, ঢেকি হলে যেতেম বেছে, রাঙা চরণ তলে নেচে নেচে, রাঙা চরণ তলে নেচে নেচে, ঢেকি হলে যেতেম বেছে, ঢেকি হলে যেতেম বেছে। এই হলো মূল গানটা। হ্যাঁ, এটাতে খুব সিরিয়াসলি যদি গাওয়া যায়, এটা বলছি কি, দেখো ওই অনুষ্ঠান, প্রিয়ে তোমার ঢেকি হলে যেতেম বেঁচে, রাঙা চরণ তলে নেচে নেচে, টিপটিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা, কানের কাছে কচকচিয়ে মানটি তোমার নিতেম যেচে। হ্যাঁ, এখন এই গানটি, এই যে বিষয়টা আছে এখানে, এই গানটা গাইতে গেলেও ওই পার্সোনালিটিটা আনতে হবে। ওই রামপ্রসাদী বা একটু বাউলাঙ্গের গানের ছোঁয়া আছে, সেটাকেও আনতে হবে। এই গানটা প্রকাশটা ঘটাতে হবে ওরকমভাবে, গাওয়ার ঢংটা থাকতে হবে ওরকম। এখন এটা তো স্ট্রিক্টলি স্বরলিপি ধরে যদি গাও,
প্রিয় তোমার ঢেকি হলে যেতেম বেছে, ঢেকি হলে যেতেম বেছে, রাঙা চরণ তলে নেচে নেচে, রাঙা চরণ তলে নেচে নেচে। এটা গান হবে না, এটা করবে না তখন, এটা তো গান হলো না। এটা কিন্তু যদি কেউ করতে যায় এটা নষ্ট হবে গানটা, গানের মজাটা থাকছে না। দুলছো, ইয়ে করছো, ও মজা করছে, ও একটা খোল নিয়ে বসেছে, মাটির খোল নিয়ে বসেছে, মাটির তো হ্যাঁ, হ্যাঁ। ইয়ে এই মজাটা হচ্ছে, ওর সাথে মজা হচ্ছে। এখানে একটা মন্দিরা পারকাশন নিয়ে। আপনি যদি একটু ঢেকি ব্যাপারটা একটু বুঝিয়ে দেন না, কারণ ওরা তো ঢেকি আমরা কেউ দেখিনি। ঢেকি দেখেছো তোমরা? না, ওই জন্য আপনি শব্দ ধরে যদি বোঝান তাহলে ওরা আরো একটু এনজয় করবে। কয়েকজন হয়তো দেখেছে। ঢেকি জানো? হয়তো জানে, সবাই জানে। আচ্ছা বলবে না, তোমরা কে বলবে? ওদের এখানে কি দাঁড়াচ্ছে যে এই যে ঢেকিতে যে আমরা সারাক্ষণ এইভাবে পড়ছে না, কাটা ঠাস ঠাস করে পড়ছে, এটা আজকাল তো ঢেকি আছে কিছু গ্রামে আমি দেখি, কিন্তু এটা উঠে যাচ্ছে। এখানে বলছে যে প্রিয়ে, হ্যাঁ, তোমার ঢেকি যদি আমি হতাম তাহলে বেঁচেই যেতাম আমি। মানে এটা কিন্তু একটা ব্যঙ্গ করে বলছে, আসলে ঢেকি হতে কেউ চায় না, নো ওয়ান ওয়ান্টস টু বি ঢেকি। কিন্তু এখানে খুশি করার জন্য বলছে যে প্রিয় তোমার যদি ঢেকি হতাম আমি বেঁচেই যেতাম, রাঙা চরণ তলে নেচে নেচে। এটা কিন্তু মেয়েটা বলছে, কিন্তু হ্যাঁ মেয়েটা কিন্তু বলছে, ছেলেটাকে বলছে, হ্যাঁ এটা কিন্তু কন্যা বলছে, বরকে বলছে। কিন্তু আসলে সে ঢেকি হতে চায় না, সে তার চরণ তলে নেচে নেচেও থাকতে চায় না। হ্যাঁ, সে চাইছে একটা সম অবস্থান সমাজে। এই সম অবস্থানটাকে যে বোঝানোর ব্যাপারটা যে ছিল, সেখানে সমাজের যে ট্র্যাডিশনাল কথাবার্তা, সেখানে সম অবস্থান হতে দিচ্ছে না, তো দিচ্ছে না। তখন তাকে বলছে তোমার ঢেকি হলে বেঁচে যেতাম, তখন সে উত্তরও যাচ্ছে তার হয়তো কোথাও যে না আমি তো সেটা চাই না। কিন্তু সেই জিনিসটা এখানে আসছে না স্পষ্টভাবে। আসছে যেমন কথা কোষ্ণেল রাই, শ্যামের বড়াই বড় বেড়েছে, কে জানি ও কেমন করে মন কেড়েছে, শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি, গোপনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে। হ্যাঁ, তো এখানে আনসার একটা আছে, কিন্তু তোমার আমি চাই না যেটা, বাট আমি বলছি সেটা বলে আমি তোমাকে ট্রাই করছি, আমি দেখছি হোয়াট কাইন্ড অফ আনসার ইউ গিভ। তুমি কি আসলেও আমাকে তুমি ঢেকির সে ধান হিসাবে রাখবে কিনা? তা তো নয়, এই সমাজে তো সেটা চলবে না। এরকম এই গানটা আছে। আরেকটা গান আমি তোমাদের দেবো এখানে। কাকা, আমি একটু আপনার অনুমতি নিয়ে বলছি। হ্যাঁ। এটা মানে আমার যেটা পড়ে মনে হয়েছিল এই ঢেকির ব্যাপারটা, আমাদের যে প্রচলিত সনাতন ধর্মে যে বিবাহ উৎসব বা বিবাহ প্রক্রিয়াটা হয়, বারবারই কি করতে হয়, যে মেয়েটি থাকে তাকে বারবারই প্রণাম করতে হয়, বারবারই এরকম করে প্রণাম করছে। খানিকটা এটার সাথে ঢেকির কিছুটা সম্পর্ক, মানে ঢেকিটা যেমন বারবারই নতমস্তক হয় আবার নেচে নেচে দাঁড়িয়ে পড়ছে, মেয়েটিকে বারবারই সে প্রণাম করার যে ভঙ্গিটা, সেটাকে একটু নিন্দা করেই ব্যঙ্গ করেই আমার মনে হয় হতে পারে। কিন্তু ওই জিনিস তুমি যেটা বললে না, এই যে এবং এটার সাথে আবার অ্যানালজিটা অ্যানালজিটা হচ্ছে যে আমি যদি তোমার ঢেকি হতাম আমি বেঁচেই যেতাম। হ্যাঁ, মানে এটা আমার সমাজে যদি আর অন্য কোনো কাজ না করে শুধু ঢিপ ঢিপ করে প্রণাম করতাম তাহলেই বেঁচে যেতাম। কারণ আমার সমাজে এটাই চাইছে, আমার সমাজের এটা কুসংস্কার না, সরি, আমার সমাজের এটা প্রচলিত নিয়ম হয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এখন এটাকে ভাঙার ব্যাপারটা তো একটা আছে, সেটা হ্যাঁ বলছি না, এটা কুসংস্কার হিসাবে যদি ধরি না, আমার কুসংস্কার আমি বলছি না, সনাতন ধর্মে নেই, মানে হচ্ছে যে প্রণাম করার ভঙ্গিটার কথা বলছি, যে যখন পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ আসে নিচে নামছে, হ্যাঁ, ওটা কিন্তু প্রণামের ভঙ্গিটাকে ইঙ্গিত করে লেখা। এটা একটা প্রবন্ধে এটার উল্লেখ আছে, তাই আমি বললাম, এটা আমার মানে বানানো কথা নয়। হ্যাঁ, না, এই প্রণাম করার ভঙ্গিটা একটু খানিকটা দাসত্বকে এখানে ইঙ্গিত করে, সেটাই কিন্তু নেই, এই কথাটা কিন্তু নেই। প্রণাম আমাদের একদম সামাজিক একটা রীতি।
না না, ওইটা তো প্রণামটাই আমি বলছি যে বারবার দাসত্ব করার ভঙ্গি হিসেবে এখানে দেখানোর প্রয়াস ছিল, সেটা বলেছি। হ্যাঁ, সেটাই, ওইটাই আমিও সেটাই বোঝাতে চেয়েছিলাম। তা আমি ওই রিলিজিয়াস রিচুয়ালস সাইডটা আমি বাদ দিয়ে বলতে চাইছিলাম। এই গানটা কি আমরা একটু শিখি? প্রিয় তোমার, এখানে ওই যে পা থেকে নেমে আসছে, প্রিয় তোমার ঢেকি, প্রিয় তোমার, মানে পা থেকে যে শুদ্ধ গাতে আসছে। আচ্ছা, প্রিয় তোমার ঢেকি ভুলে যেতেম বেঁচে, ঢেকি ভুলে যেতেম বেঁচে, রাঙা চরণ তলে নেচে নেচে, ঢেকি ভুলে যেতেম বেঁচে, ঢেকি ভুলে যেতেম বেঁচে। আমরা করি আবার, গাও, প্রিয় তোমার, প্রিয় তোমারটা তাল ছাড়াই গেছি আমরা শুরুর সময়, এরপরে আর প্রিয় তোমার গাইবে না। প্রিয় তোমার ঢেক, রাঙা দুবার গাইতে পারো, নেচে নেচে ঢেকি হলে যেতেম বেঁচে, ঢেকি হলে যেতেম বেঁচে, রাঙা রাঙা নেচে নেচে, ঢেকি হলে বেঁচে, ঢেকি হলে যেতেম বেঁচে, দীপ্তি পিয়ে যেতে মারা, মাথা খুঁড়ে হতেম সারা, দীপ্তি পিয়ে যেতে মারা, মাথা খুঁড়ে হতেম সারা, কানের কাছে কচকুচিয়ে মানটি তোমার নিতেম যেচে, ঢেকি হলে টিপটিপিয়ে না, টিপটিপিয়ে যেতে মারা, টিপ টিপ মাথা খুঁড়ে হতেম সারা, কানের কাছে কচকচিয়ে নামটি তোমার নিতেম যেচে, ঢেকি হলে বেঁচে, রাঙা পিয়ে হতেম সারা, টিপটি পিয়ে মাথা খুঁড়ে হতেম সারা, কানের কাছে কচকচিয়ে মানটি তোমার নিতেম যেচে, ঢেকি যেতেম বেঁচে।
ঠিক ছিল? আচ্ছা, এই 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 এটা হচ্ছে প্যাটার্নটা। এখানে আমরা কি কি দেখলাম এই গানে? প্রথমে দেখলাম বাণী, তো দেখলামই, ব্যঙ্গ রসের মাধ্যমে সমাজের রিচুয়ালস, কুসংস্কার বললাম না, রিচুয়ালসগুলোকে আমরা সেটাকে ব্যঙ্গ রসের মাধ্যমে আমরা কি করে অ্যাড্রেস করতে পারি, বলতে পারি, সেটা শুনলাম। তৃতীয় জিনিসটা সেটা হচ্ছে আমরা এখানে রামপ্রসাদী সুরের একটা, ওই সুরেই, রামপ্রসাদী সুরই যেটা, কিন্তু স্বরলিপিতে, যেটা তুমি আসার আগে বলছিলাম আমরা, যেতেম বেঁচে, এটা নাই। আমার একটু মাতবরি, আমি এটা করেছি, স্টেজও করেছি, রেকর্ডও করে ফেলেছি, কারণ আমি মনে করেছি যে রামপ্রসাদের যে প্যাটার্নটা, এটাকে তোমাকে প্রকাশ করতে হবে কোনো না কোনোভাবে, তাই না? এবং ভালোই লাগে এটা, এটা বলে ছেড়ে দিয়ে তারপরে অন্তরাটা ধরছে ওই ওই মজাটা করার জন্যে। কারণ মনে রাখবে, এই গানগুলি যখন গাইবে তুমি, তোমাকে যদি কেউ রিকোয়েস্ট করে, বা তুমি যদি বলো আজকে আমি 10টা গানের মধ্যে আমি আজকে আপনাদেরকে রবীন্দ্রনাথের কিন্তু হাস্যরসাত্মক গানও শোনাতে চাই, তো যে বলবে যে তখন তখন তো তোমার প্রকাশটা তো সেরকম। তুমি আগে যে ধ্রুপদাঙ্গের যে 4টা গান গাইলে, তুমি যে বাউলাঙ্গে যে 2টো গান গাইলে, তার সাথে এটাকে একটা সেপারেট করতে হবে। তো ইন টার্মস অফ ইটস কি টেম্পারামেন্ট, গানের টেম্পারামেন্ট বলে এটাকে, গানের যে মেজাজ। কে বললো মেজাজ কথাটা? হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না শব্দটা। গানের যে মেজাজটা, টেম্পারামেন্টটা, চলনটা, এটা তো ডিফারেন্ট হতে হবে। সো মনে রাখবে, এই গানগুলোর জন্য আমি প্রথমে বলেছি একটা কথা, পার্সোনালিটি। উই হ্যাভ টু হ্যাভ এ পার্সোনালিটি। এই গানগুলোকে ঝনঝন ঝনঝন করে পরিষ্কার করে গাওয়ার মতো একটা পার্সোনালিটি থাকতে হবে। আমি খুব সিরিয়াস চেহারা লোক, বাইক গানটা গিয়েও না, তাহলে তুমি অন্য গানই গাও, তুমি ধ্রুপদাঙ্গের গান গাও, অন্য গান গাও, কোনো অসুবিধা নেই, তুমি ব্রহ্মসঙ্গীত গাও, কোনো প্রবলেম নেই। কিন্তু এই গানগুলো তুমি যদি মনে করো তোমার পার্সোনালিটি দিয়ে তুমি গাইতে পারবে, তাহলেই গেও। না হলে কি হবে জানো? নইলে ওই তোমার যে ডেলিভারি হচ্ছে, লোকে নিতে পারবে না। যে এটা হলো কিছু, সুরে গিয়েছো তুমি, তালে গিয়েছো তুমি, ছন্দে গিয়েছো তুমি, সবই ঠিক আছে তোমার, কিন্তু ইফ ইউ ক্যানট ডেলিভার উইথ ইউর চেস্ট, এটার ভিতর দিয়ে যদি ডেলিভার না করতে পারো, মজাটা না করতে পারো, তাহলে এই গানটা না গাওয়া ভালো, রাইট? ওখান থেকে আমি আরেকটা গান তুলে দিচ্ছি। কতক্ষণ আছে দিদি? আরেকটা গান শিখে আমি একটা গান গাইবো। ওই গানটা জানি না শেখানো যাবে কিনা, বাট আমি গাইছি তো ওটা। না, আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, হই হই সংঘ থেকে, আচ্ছা এখানে আমি বিবাহোৎসব থেকে একটা গান আমি বলি। ওই গানটা, ওইটা আবার ঠিক কোনো মেসেজ নাই এটাতে, বাট এটা একটা নিটল মজার গান। যেমন মনে করো বিয়ের অনুষ্ঠান, দুপুরবেলায় বর আসেনি তখনও, ওদিকে সবাই যারা আছে তারা দেড় বেরি হাঙ্গরি, খিদে লেগে গেছে, তাদের খাওয়ার আয়োজন হচ্ছে না, আসছে না। বরকে বলছে, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সারা, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। মজা করে বলবে, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সারা, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সারা, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। আমি গাইতে থাকি। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। এর কাছে কি হৃদয় জ্বালা, এর কাছে কি হৃদয় জ্বালা, এর কাছে কি হৃদয় জ্বালা। তোমার সকল সৃষ্টি ছাড়া, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া, পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া। তুমি আছো কোন পাড়া, গাই গাই সবাই গাই। তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া,
পথের মধ্যে হা করে যে রইলে খাড়া, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া। পথের মধ্যে হা করে যে রইলে খাড়া, তুমি আছো কোন পাড়া। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা। এর কাছে কি হৃদয় জ্বালা, এর কাছে কি হৃদয় জ্বালা। তোমার সকল সৃষ্টি ছাড়া, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া। পথের মধ্যে হা করে যে রইলে খাড়া, তুমি আছো কোন পাড়া। রাঙা অধর নয়ন কালো, ভরা পেটে লাগে ভালো। রাঙা অধর নয়ন কালো, ভরা পেটেই লাগে ভালো। এখন পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে তারা, এখন পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে তারা। তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া। পথের মধ্যে হা করে যে রইলে খাড়া, তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া। পথের মধ্যে হা করে যে রইলে খাড়া। এখন ফাঁস করবো, কোন পাড়া, তোমার পাইনি যে সাড়া। পথের মধ্যে হা করে যে রইলে খাড়া, পথের মধ্যে হা করে যে রইলে খাড়া। এটা হচ্ছে এই এখন যেটা করলাম, আমাকে তুমি 2 ঘন্টা পরে যদি গানটা গাইতে বলো, আমি আরেক রকম করে হয়তো গাইবো। সুরটা ঠিক থাকবে, তো আমার মেজাজটা হবে একরকম, হ্যাঁ, অন্য মেজাজ হবে। আমি ছাড়বো কোথাও, ধরবো কোথাও, এটা আমার ইচ্ছা। আমি যেভাবে, কিন্তু আমার এটা বলছি, আমি প্রকাশটা করছি। প্রকাশটা আমার যেন ওই সময়ের মেজাজের সাথে, পারিপার্শ্বিক অবস্থার সাথে, সামনে যারা বসে আছো তোমাদের চেহারাটা হপ করে আছো কিনা, নাকি হাসছো তোমরা, তোমাকে আমাকে আমাকে তুমি কি তোমাদের কমিউনিকেশন হচ্ছে কি না আমি দেখছিলাম। এখন হচ্ছিল, বেশ কয়েকজন বেশ মজা করে করছিল, তো আমি বুঝতে পারছি যে তোমাদের পার্সোনালিটির সাথে এটাকে ম্যাচ করার চেষ্টা করছো। তো গানটা তুলেই ফেলেছো, এটা পরে একটু শুনে নিও, শিখে নিও, এটা দেখে নিও, স্বরলিপিও আছে এটার। আচ্ছা, এবার আমি অন্য একটা গান বলি। 1935 সাল, রবীন্দ্রনাথ তখন কি করলেন, ওই মাঝে মাঝে করতেন, এক্সপেরিমেন্ট করতেন উনি, এইটা বানাতেন ওটা বানাতে, হই হই সংঘ করতেন। তারপরে না গান গাওয়ার লোক নিয়ে সভা বানাতেন। তখন বর্ধমানে একটা হয়েছিল, বন্যা হয়েছিল, মারাত্মক বন্যা। তো ওখানে উনি এই অগাস্ট মাসের দিকে, তো ওখানে ওই শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল হতো না, ওই বর্ষা মঙ্গলের আদলে উনি করলেন ভরসা মঙ্গল। এই ভরসা মঙ্গল করলেন উনি হই হই সংঘের ব্যানারে। এই ভরসা মঙ্গলে উনি যেটা করলেন যে না গান জানা লোক, গলায় সুর নেই, তাল নেই, কিছু নেই, এদেরকে দিয়ে একটা সংঘ করলেন। করে উনি কিছু গান তৈরি করলেন। এই গানটা ওই চ্যারিটি হলো, লোকে পয়সা দিয়ে কিন্তু ওই অনুষ্ঠান দেখতে আসলো। হই হই সংঘ, মনে রেখো, 1935। তারপরে ওরা বেশ কিছু অনুষ্ঠান করেছিল, ওই যে বর্ধমানের চ্যারিটির বদলেও, ওটা ছাড়াও আরো কিছু অনুষ্ঠান হয়। তো সেখানে বেশ কিছু গান ছিল। একটা গান জানো কিনা জানি না, ওইটা আমরা ওই মুক্ত ছন্দে গাওয়া হয়, ও ভাই কানাই, জানো? ও ভাই কানাই আমি কারে জানাই, আমি গাইবো গানটা। আর এখন যেটা গাইবো সেটা একেবারে তালেই বলবে, খেয়াল করো কথাগুলো। তাঁটা বনবিহারিণী, বের করো। এটা অনেকেই জানো মনে হয়, এই অভিজিৎরা জানো না? অভিজিৎ জানো, তুমি জানো, অনেকেই জানো। তোমরা এখানে কেউ জানো? হাত তুলো। বাহ বাহ বাবা, তাহলে তো আমার দরকার নেই শেখানো। তুমি কোথা থেকে শিখেছো এটা? আছে এটা? কোন ইয়ারে ছিল? ও, তুমিও শিখেছো। আচ্ছা, এই গানটা যখন গাইবো
হয়তোবা তুমি হয়তো মনে করতে পারো যে উনি যে শেখাচ্ছেন এই জায়গাটা সুরটা একটু ঠিক এরকম না। আমার মনে হয় আমি এই স্বরলিপিতে যেটা আছে সেটাও আছে, আমার গায়কিটা ঠিক আছে। যদি এদিক ওদিক দেখো মনে করবে এদিক ওদিকটা হয়েছে এটা গায়কির কারণে এবং গাওয়ার প্রয়োজনে। বাট আই এম প্রিটি শিওর যে আই এম ভেরি ক্লোজ টু দ্য স্বরলিপি, এবং আমার মনে হয় যে আমি এটা ঠিকই আছে, বাট এটা গাওয়ার একটা ব্যাপার আছে। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তাঁরি পদ সেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তাঁরি পদ সেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। করি এই একটু কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তাঁরি পদ সেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। আবার করো। কাঁটা বন সুরকানা দেবী শুনতে পাচ্ছি না, আর একটু জোরে। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তাঁরি পদ সেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। আবার সুরকানা দেবী বৎকণ্ঠ বাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী কানা দেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। গেল মুখটা। আচ্ছা এবার আসো। আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। আবার আমাদের কণ্ঠ রাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। গত জন্মের সাধনে বিদ্যা এনেছি ছাতে এই গো, নিঃসুর রসাতল তলায় মজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তাঁরি পদ সেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। এই লাইনটা আবার গাই। আমাদের বৈঠক রাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। গত জন্মের সাধনে বিদ্যা এনেছি সাথে এই গো, নিঃসুর রসাতল তলায় মজনা করি তাহারি ভজনা। আমাদের বৈঠক শত জন্মে এনেছি সাথে এই গো, নিঃসুর রসাতল তলায় মজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী করি তাহারি ভজনা, বৎকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। এরপর এটা দেখো, এটার মধ্যে খুব মজা আছে। আবার
17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, তানপুরাটা ভাঙা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে ধরে বেসুর বিধুরা, ভাঙা তম্বুরা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা, রয়েছে মরছে ধরে বিসুর বিধুরা, ভাঙা তম্বুরা। বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। সুর দলনির করি এই নিয়ে যোজনা, আমরা কজনা করি তাহারই ভজনা। কাঁটা বন বিহার কণ্ঠ লোক, 17 পুরুষ গেছে বেসুর বিধুরা, ভাঙা তম্বুরা। আবার 17 পুরুষ গেছে বুরা, হয়েছে মরছে ধরে বেসুর বিধুরা, ভাঙা তম্বুরা। বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। বেতার সে তার দুটো, তবলাটা ফাটা ফুটো। সুর দলনির করি এই নিয়ে ভজনা, আমরা কজনা করি তাহারই ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, করি তাহারই ভজনা। মৎকণ্ঠ লোকবাসী, আমরা কজনা করি তাহারই ভজনা। বুঝলে ব্যাপারটা? তারপরে একটা স্টিল হয়ে থাকবো, আমরা স্ট্যাচু থাকবো না। কথাটা হচ্ছে এরকম যে এইটা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি? এখানে কিন্তু স্পর্শ শটটা লাগলো কি লাগলো না, স্পর্শ হলো কি হলো না, এইটা আমার এখন ইম্পর্টেন্ট না এই গানগুলোতে। রবীন্দ্রনাথের গানে অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি আড়িতে ছাড়বে ধরবে কিনা, আড়িতে ধরবে কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই ক্ষেত্রে আমার পার্সোনালিটিটা, আমার ডেলিভারিটা, আমি কি বলতে চাইছি, কোনো লাইন যদি স্বরলিপিতে যদি না থাকে, ব্র্যাকেট না থাকে, তাতে কোনো আসা যায় না। আমি 2 বার গাইবো, 3 বার গাইবো, আমার ইচ্ছে হচ্ছে আমি গাইবো। এখানে আমি তো ডেলিভার করছি। হ্যাঁ, এখানে নিরেসা না সানিরে ওইটার তো আমার দরকার নাই। হ্যাঁ, এখানে হতে পারে, এগুলো তো দরকার, কিন্তু একটু মানে এগুলো তো আমার ডেলিভার করা, আবার মজা করাটা একটু ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এটা ওদের সামনে বলছি, ওরা হয়তো পেছন থেকে আমার দিকে হয়তো রাগও করছে। আচ্ছা, এখানে যে গানটার কথা আমি বলেছিলাম আমি গাইবো, এই গানটা দেখে তোমরা জানো কিনা, এই হই হই সঙ্গের গান। কথাগুলো খুবই মজা। ও ভাই কানাই, দেখো তো, যেহেতু 10 মিনিট আছে আমি গানটা একটু করছি। ও ভাই কানাই। ও ভাই কানাই আমি কারে জানাই, দুঃসহ মোর দুঃখ। ও ভাই কানাই আমি কারে জানাই, দুঃসহ মোর দুঃখ। 3টে 4টে পাশ করেছি, নিতান্ত নই মুখ। 3টে 4টে পাশ করে, আমি আবার এটা করি আবার পরে। 3টে 4টে পাশ করেছি, নিতান্ত নই মুখ। এই বড় মোর দুঃখ কানাই রে। আমি আবার করি কি, ও কানাই এই বড় মোর দুঃখ। ও
ও ভাই কানাই আমি কারে জানাই এই বড় মোর দুঃখ, বুদ্ধি আমার যেমন না তুচ্ছ সারে গামা, আমায় গলদ ঘর ঘামায় তুচ্ছ সারে গামায়, আমায় গলদ ঘর ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় মুখ, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ, এই বড় মোর দুঃখ। কানাই রে ও কানাই এই বড় মোর দুঃখ, ও ভাই কানাই আমি কারে জানাই দুঃসহ মোর দুঃখ। এরপরেরটা শোনো, বান্ধবীকে গান শোনাতে, কারণ সুর নাই তাল নাই কিছু নাই, তো বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে। বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে। কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই, কণ্ঠখানায় জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই। স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, স্বয়ং প্রিয়া বলেন তোমার গলা বড়ই রুক্ষ, এই বড় মোর দুঃখ। কানাই রে ও কানাই এই বড় মোর দুঃখ, তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নই মুখ, তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নই মুখ, এই বড় মোর দুঃখ। কানাই রে ও কানাই এই বড় মোর দুঃখ। এই হচ্ছে গানটা, এটা আমি গাইলাম। এখন কালকে গাইতে বলো, মোটামুটি সুরটা ঠিক থাকবে, আমার সুর ঠিকই থাকবে, আমি একটু অন্যরকম করে গাইব। তোমরা হাসলে না, তখন আমার উদ্দীপনা বেড়ে গেল, তখন মনে করলো বাবা এটা যাচ্ছে ওদের ভিতরে। তখন আমি কানাইকে দুবার ডাকলাম। এখন যদি তোমাদের চেহারা যদি ওরকম বানিয়ে রাখতে, আমি কানাই একবার কোন রকমে টেকে টেকে চলে যেতাম। তো আমি ব্যাপারটা বোঝাতে চাইছি, when you sing this sort of song you must develop a personality, যদি না হয় গেও না, যে পার্সোনালিটির সাথে তোমার ডেলিভারিটা ম্যাচ করতে হবে। এক, দুই, তুমি ইচ্ছা মতো সাজিও তোমার গানটাকে। ডেলিভারি করতে গেলে এই গানগুলোতে যদি তোমার কোথাও মনে করো দুবার গাইবে, একটু কোথাও একটু কান্নাকাটি বেশি করবে, করো, ডু ইট, বাট ডেলিভারিটা যেন গানটাকে প্রকাশ করতে সাহায্য করে, যে গানটা পৌঁছায়, যাতে যার কাছে তুমি দিচ্ছ গানটা, যারা আছে সামনে তাদের কাছে গানটা পৌঁছায়। এই হচ্ছে আমার কথা। আজকের মতো শেষ করতে পারি? পারি? সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে এত সুন্দর দুদিন ধরে আমাদের মুগ্ধ করে রাখলেন দুটো ভিন্ন বিষয় নিয়ে, এটা একটা বিভাগের অনেক প্রাপ্তি। এটা আপনার জন্যই, আপনাদের জন্যই, আপনার জন্য বিশেষ করে। আপনি আমার সাথে যখন কথা বললেন টেলিফোনে, এবং আমি ভাবিনি তখন যে আমি এখানে এসে কি করব না করব, আমি ভয় পাচ্ছিলাম। এখন আমরা তো সব আত্মীয় হয়ে গেছি, এখন একদম একদম ঘরের মানুষ হয়ে গেছি, আমরা ঘরের মানুষ হয়ে গেছি। আমার মনে হচ্ছে ওরা আমারই স্টুডেন্ট, একদম ওরা আমারই সবাই। আমাদের বিভাগের ছাত্রছাত্রীরা খুব একান্ত আপন হয়ে যায়। হ্যাঁ, যায়, যেতে হয়। এটা খুব সুন্দর, এবং ওরা সবার ভীষণ ভদ্র, সেটাই নিয়ম, সভ্য, খুব ভালো ছেলেমেয়েরা, সত্যি ভালো। এবং বাংলাদেশের যারা স্টুডেন্টরা আছে এখানে, ওরা যখন দেশে ফিরে যাবে, আমরা নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে।
বিভিন্ন জায়গায় দেখা হবে, একসাথে গানও করা হবে, গান শেখানো হবে, হ্যাঁ, সবকিছু খুব হবে। সুন্দর, ওরা ভালো, খুবই নিশ্চয়ই। চেষ্টা করে, খুব শ্রদ্ধাশীল, যেটা যেটা খুব বলার মতো। বড়দের খুব শ্রদ্ধা করে, টিচারদের খুব ভালোবাসে, এটা সেই জন্য আপনি এসছেন, আমাদের এত ভালো লাগলো। বিভাগ সমৃদ্ধ হলো। বিভাগ, তোমরা একটু বলো কেমন লাগলো ওনাকে। হ্যাঁ, একটু একটু বলতে হবে তো, সমস্যা হবে, না হলে কি করে হবে, বলো। না, নিশ্চয়ই নিশ্চয়ই। শোনো, আমাদের স্কুলে একটা হতো, কোনো ভালো অনুষ্ঠান হলে যে কেউ একজন মনিটর বলতো লাগা ক্যাসা, ওরা, আমরা তখন বলতাম রসগুল্লা জয়সা। তো সেই জন্য আমি বলি লাগা ক্যাসা, বলো একদম। থ্যাংক ইউ।